नमस्कार, আমি মৌসুমী। শিলালিপিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। গল্প পাঠ ভালো লাগলে শেষে একটা লাইক দিয়ে যেতে ভুলবেন না। এখনও যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তাদের সকলের কাছে আমার অনুরোধ, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। পাশে যে বেল নোটিফিকেশনটা আছে সেটা অবশ্যই প্রেস করে দেবেন। আজ শোনাব সাহিত্যিক কেদারনাথ বন্দ্যোপাধ্যায়ের দুর্গেশ নন্দিনীর দুর্গতি। চৌধুরী মশাই ছিলেন গ্রামের একজন সম্ভ্রান্ত সম্মানিত স্থূলকায় মাতব্বর, ছয়ানি জমিদার। বাড়ি, বাগান, পুষ্করিণী, শিব মন্দির, সটকার মাথায় অনির্বাণ বারবানল সবই তার ছিল। আর ছিল তাস, পাশা, অহিফেন আর সান্ধ্য মজলিস, এই চতুর্বেদ চর্চা। অহিফেনটা তিনি আহার করতেন। 7 সের দুধে 2 ভরি আফিং সুপক্ক হলে তার সরখানি তিনি ভোগ লাগাতেন। দুগ্ধটা পার্শ্বদের মধ্যে অধিকারীর মতো বন্টন হতো। ভৃত্য নন্দার প্রধান কাজ ছিল গোসেবা, দুগ্ধ প্রস্তুত আর কোলকে বদলে দেওয়া। আর যে কাজটা ছিল সেটি সে দুধ জাল দিতে দিতেই সেরে রাখত। কথাবার্তার জবাব সে চোখ বুজেই দিত। চৌধুরী মশাই কখনো কখনো আন্দাজে বলতেন, নন্দা ঝিমুচ্ছিস বুঝি? খবরদার বেটা, দুর্গড়ায় বসে ঝিমুলে গেরস্তের অকল্যাণ হয়, জানো না? পাজি দূর করে দেব। নন্দা চোখ বুঝেই বলতো, আপনি দেখলেন কখন হুজুর? কথাটা ঠিক শুনে চৌধুরী মশাই খুশি হতেন। বড় লোকের, বিশেষ জমিদার লোকের চোখ চেয়ে থাকাটা একেবারেই ভালো নয়, লোকসেনে লক্ষণ। প্রজা বেটারা চোখ দিয়ে ভেতরে ঢুকে বাঁধি ব্যবস্থা বিগড়ে দেয়, মতলব হাসিল করে নেয়, দুঃখ কষ্ট মাখানো মুখ দেখিয়ে অকস্মাৎ দয়া টেনে বার করে বসে। এটা ছিল তাঁর পিতৃবাক্য। চোখ চাওয়ার তরে রয়েছে ভস্যলোচনরা, নায়েব, গোমস্তা, পাইক, পেয়াদা। চৌধুরী মশাইয়ের পেয়ারের নাতি ইন্দুভূষণ আজ বেজায় ব্যস্ত। সে লেখাপড়া ছেড়ে এখন লায়েক হয়েছে। একখানি নাটক লিখে ফেলেছে, লক্ষণের শক্তিশাল। তার রিহার্সালও চলছে, পূজার নবমীতে অভিনয়। ইন্দু নিজেই ম্যানেজার আর লক্ষণ 2। হনুমানের পাঠ সে খুব জমাটি করে লিখে ফেলেছে। সে বলে, কি করে যে এমন ফ্লো বেরিয়ে গেছে সে তার নিজেই জানে না। লেখকদের নাকি ঝোঁকের মাথায় ফিলিং এসে ওরূপ অনেক অদ্ভুত ব্যাপার ঘটিয়ে দেয়। বীর রসের কথা এলে তার ধমনীগুলো একসঙ্গে ধরপড় করতে থাকে, মনের ভাবগুলাকে ঠেলে বার করে দেয়। লেখাটা ভারী লাগমাফিক বেরিয়ে যাওয়ায় ইন্দুর মনে বড় একটা আফসোসও রয়ে গেছে। অমন পাঠটা সে নিজে নিতে পারলে না, কেবল হনুমান নামটার জন্য। বাল্মীকি এত বড় কবি হয়ে একটা ভালো নামও খুঁজে পাননি। ন্যাপা হনুমানের পাঠ খুব উৎসাহে শখ করেই নিয়েছে, করেও ভালো। তার ওপর সে স্কুলের খেলায় সে বছর লং জাম্প আর হাই জাম্পে পদক পুরস্কার পাওয়ায় হনুমান সাজবার দাবিও তার এসে গিয়েছিল। কিন্তু হঠাৎ একটা বিঘ্ন উপস্থিত হয়ে ইন্দুকে বড় বিচলিত করে দিয়েছে। ন্যাপার বিধবা পিসি খর্দায় থাকেন। তাঁর সংকট পীড়া শুনে ন্যাপাকে সেথায় চলে যেতে হয়েছে। আবার তাঁর শেষ না দেখে তার ফেরবারও জো নেই। হাবাতে মাগির টাকা আছে। অভিনয়ের সবে আর 7টি দিন বাকি। এর মধ্যে কি মাগি মরবে? পাকা হার, শ্বাসই টানতে পারে 7 দিন। আপদ দেখো না। ইন্দু দারুণ দুশ্চিন্তায় পড়ে গেছে। পরবারই কথা, উত্তরপাড়া একটি উন্নত সমাজ জায়গা, সেখানকার এক সম্ভ্রান্ত অভিজাতের বাড়িতে অভিনয়। এখনো প্রহসনের প্লটটাই সে ঠিক করতে পারেনি। সেই চিন্তাই মাথায় ভরে রয়েছে। তার উপর ন্যাপার পিসির এই ব্যবহার। তাই সে দলের মাতব্বরকে ডেকে পিসি সংকট উদ্ধারের একটা উপায় স্থির করবার জন্য মিটিং কল করেছে। চৌধুরী মশাই সপ্তাহকাল কষ্ট করে
আজ মরিয়া হয়ে গা তুলে নিকটস্থ জমিদারিতে দর্শন দিতে বেরিয়ে পড়েছেন, প্রজাদের কাছ থেকে পূজার পার্বণী আদায়ের জন্য। ফিরতে সন্ধ্যার পূর্বে নয়। এই সুযোগ পেয়ে মিটিংটা আজ তাঁর বৈঠকেই বসেছে। প্রধান উদ্দেশ্য ন্যাপার একজন ডুপ্লিকেট ঠিক করে ফেলা, যে ন্যাপার অনুপস্থিতিতে তার পাঠ যোগ্যতার সহিত করতে পারে। ভুবন পারে, অন্তরায় কেবল ওই হনুমান নামটি। ন্যাপা সম্বন্ধে সন্দেহের কথা আলোচনার পর সকলে এক বাক্যে বললে, ডুপ্লিকেট নিশ্চয়ই চাই। ইন্দু বললে, চাই তো বটেই, কিন্তু ও পাঠ করবার যোগ্যতা আমাদের মধ্যে কয়জনের আছে? বইখানির মধ্যে ওই পাঠটি আমার প্রাণ ঢেলে লেখা, কারণ হনুমানের মতো অমন ভক্ত, অত বড় বীর আর সর্বশাস্ত্রজ্ঞ পণ্ডিত ত্রেতায় কেউ জন্মাননি। সেই মহাপুরুষের কৃপায় লেখাটাও বেরিয়ে গেছে তেমনি। ন্যাপা সাগ্রহে লুপে নিলে, তাই তাকে ক্ষুণ্ণ করতে পারিনি। অবশ্য সে করেও মন্দ নয়, কিন্তু ও পাঠ যখন অর্ধেক লেখা হয়েছে তখন থেকে আমার নজর ছিল ভুবনের ওপর। আমাদের মধ্যে ওই ছাত্রবৃত্তি পাস, আবৃত্তি করেও তেমনি, কারণ তার সঙ্গে অর্থবোধ থাকে কিনা পাখির মতো মুখস্থ বলা তো নয়। কিন্তু ন্যাপাকে তখন ক্ষুণ্ণ করতে পারলুম না। এ কথা সতীশকে প্রাইভেটলি বলেও ছিলুম, মনে নেই সতীশ? সতীশ বললে, মনে খুবই আছে, আমি তখনই তোমাকে বলেছিলুম এটা তোমার দুর্বলতা। কি করব ভাই, আমাকে তোমরা ম্যানেজার করেছো, সব দিক দেখতে হয়। ভুবন কিছু মনে করে তো সামান্য ইঙ্গিতেই কারণটা সে বুঝতে পারবে। দেখলে না, তাই তাকে অন্য কোনো ছোট পাঠ দিতেই পারলুম না, প্রম্পটিং এ রাখতে হলো, কারণ প্রম্পটিং এর উপরই সাফল্য নির্ভর করে। আর ওর মতো মোশন দিয়ে অ্যাকসেন্ট ঠিক করে প্রম্পট করতে পারতই বা কে? নরেশ বললে, কথা যখন ফাঁস হয়েই গেল, আজ তবে বলি, এ নিয়ে আমাদের মধ্যে কম মতভেদ হয়নি। সকলেরই ইচ্ছা ভুবনও পাঠটি করে, তাহলে একাই মাত করে দেবে। আমাদের অ্যাক্টিং এর দোষ টোষ সব ঢাকা পড়ে যাবে। ইন্দুর লেখাটা ভুবন একাই সার্থক করে দেবে। ইন্দু হাত জোর করে বলেও ছিল, চক্ষু লজ্জায় ভুলটা যখন হয়ে গেছে ভাই, এবারটি মাফ করো। দ্বিতীয় ওপেনিং থেকে ও পাঠ ভুবনেরই রইল। এখন চেঞ্জ করতে গেলেই একটা মনোমালিন্য ঘটাই সম্ভব। কথাটাও ঠিক। ন্যাপা যেরকম মেতে রয়েছিল, ও আর এদিকে মারাতো না, তাই আমরা চেপে গেলুম। যাক, এখন দেখছো তো বাবা, 10-এর ইচ্ছা কি বিফল হয়? শরৎ বললে, আর ওসব দুশ্চিন্তা কেন বাবা, পিসি তো পথ করে দিয়েছে। এখন তিনি গুটি গুটি দশমীতে চোখ বুঝুন, আর ন্যাপা টাকা তোড়া নিয়ে এসে জোড়া পাঁটা ঝেড়ে আমাদের গার্ডেন পার্টি দিক, এই প্রার্থনা করি। ভুবন, লেগে যাও ভাই, তোমার তো সব পাঠটাই খাড়া মুখস্থ। আমাদের তো মেমারি নয়, সব শাক্তিগড়। বাংলায় বাপের নামটাও মনে রাখতে পারি না, পেছনে প্রম্পটার চাই। যাক, একেই বলে যোগ্য পাত্রে কন্যাদান। কি বলো সব? সকলে সহাস্যে শরতের প্রস্তাব এক বাক্যে অনুমোদন করলে। একটা আনন্দ কলরোল পড়ে গেল। 3 পাক হুররে ঘুরে গেল। সকলের চক্ষু ভুবনের মুখের ওপর চমকাতে লাগলো। ভুবন হাত জোর করে সবিনয়ে বললে, আর যা বলো সব করতে রাজি আছি ভাই, কেবল ওই কাজটি ছাড়া। কারে পড়ে ন্যাপাজ্য মানে একজনের বদলি খাটার বিড়ম্বনা আমার দস্তুর মতো ভোগা হয়ে গেছে। মাপ করো দাদা, ওতে আমি আর নেই। শুনে সকলে সহসা যেন চোট খেয়ে সবিস্ময়ে চেয়ে রইল। ইন্দু বসে পড়ল। শেষ ক্ষুব্ধ রোষে বললে, আমি এখনই হনুমান নামটা কেটে মহাবীর নাম বসিয়ে দিচ্ছি ভাই। যা হয়েছে হয়েছে, এই নাকে কানে খত রামায়ণ যদি আর ছুঁই,
এবারটি মান রক্ষা করে দাও দাদা, ও পাট আর কারুর দ্বারাই ঠিক হবে না। না ইন্দু, ও কারণে নয় ভাই, আর নয়ই বা কেন? গ্রামের যেসব ছেলে, তাদের কাছে তো চিরদিনই ওই নাম বাহাল থেকে যাবে। পরিবার থাকলে সেও মুখ পুড়িয়ে সত্যিকার হনুমান বানিয়ে দিত। ছেলে থাকলে তার সঙ্গীরা তাকে মর্কট সাজবার দাবি রাখত, এক পুরুষে মিটত না। যাক, তার জন্য বলছি না। তোমরা তো জানো পাশের গ্রামেই আমার মামার বাড়ি, সেইখানেই থাকতুম। সেখানেও শখের যাত্রার ভারী ধুম। 2 বছর আগেকার কথা, তখন আমাদের রিহার্সেল খুব জোর চলেছে। পালাটা সীতাহরণ। সীতা কি রাম লক্ষ্মণ সাজবার মতো চেহারা নয়, গাইতেও পারি না। সুতরাং সেখানেও আমি ছিলুম প্রম্পটার। হরিদত্ত সাজবে হরিণ। অভিনয়ের 2 দিন আগে তার হলো জ্বর। কথাটি তো সামান্য নয়, সে যেন রাজপুত্তুরের কলেরা। অবস্থা বুঝতেই পারছো, সকলেই মহাচিন্তিত। ম্যানেজার এসে আমাকে ধরে বসলেন। তোমাকে স্বর্ণমৃগ সাজতে হবে ভুবন। কেউ আর তখন হরিণ বলে না, সবাই শোনায় স্বর্ণমৃগ, অর্থাৎ খুব সম্মানের পাঠ। বললুম, ও পাঠ তো যে সে একবার ওই সোনালি বসানো খোলটায় ঢুকে করে আসতে পারে, ওতে তো আর কথাবার্তা নেই। সবাই চক্ষু কপালে তুলে গাঢ়স্বরে বলে উঠল, কি বলছো ভুবন? কথাবার্তা নেই, অথচ সে অভাবকে ভাবে ভরে দিতে হবে। সে কি যার তার কাজ, না হরিদত্তর কাজ? তোমার ওপর তাই বরাবরই আমাদের নজর। ইন্টেলিজেন্ট লোক না হলে ও পাঠ ঠিক করা কি তামাশার কথা? পারেন এক মুস্তুফি সাহেব, আর পারো তুমি। এ তোমার সামনে বলা নয়। ম্যানেজার বললে, হরিদত্ত 10 টাকা ঝাললে, বললে তার পরিবার দেখতে আসবে, তার একটা কিছু সাজা চাই। কি করি? চক্ষু লজ্জায়ও বটে, আর হারমোনিয়ামটা সারাবারও দরকার ছিল, তাই দিতে হয়েছিল, ইত্যাদি। শেষ হরিদত্তর খোলস আমার স্কন্ধেই চাপল। বড় লোকের বাড়ি অভিনয়, বনেদি ব্যবস্থা, বিপুল আয়োজন। আলোয় ছবিতে ফুলের মালায় আসর হাসছে। সে পঞ্চবটি দেখলে রাজার ছেলেরও বনে যেতে শখ চাপে। আসরে আতরদান, গোলাপ পাশ, রূপোর থাল ভরা পান, ট্রে ভরা বেদানা, মিছরির টুকরো, আদার কুচি, লবঙ্গ, ছোট এলাচ, বচ প্রভৃতি। আর সুগন্ধ ছড়িয়ে সধুম চায়ের যাতায়াত, চামচের ঠুনঠান শব্দ। এতর দ্বারা অভিনেতা আর গাইয়েরা গলা বজায় রাখবেন, আর বাড়িওয়ালার সম্মান বজায় থাকবে। ব্যবস্থা সবই সুন্দর, সকলে গালে দিচ্ছেন সুন্দর, অর্থাৎ মুটো মুটো। এস্তক বনবাসী রাম লক্ষ্মণ সীতা, মাই কনসার্ট পার্টি। অসুন্দর কেবল হরিণের সেদিকে নজর দেওয়াটা। 1 টুকরো মিছরি, 2টি বেদানা, 1 কুচি আদা, একটা পান কি 1-2 চুমুক চা, তার ছোঁবার জো নেই। কারণ সে যে হরিণ। আর ইন্টেলিজেন্ট হবার মানেই স্বাভাবিকত্ব বজায় রাখা, সেটা কেবল হরিণকেই রাখতে হবে। কিছুতে হাত বাড়ালেই সবাই হাঁ হাঁ করে ওঠে। তার কাজ কেবল ছোটা, লাফানো, হাঁপানো, শেষ তেউড়ে পঞ্চত্ব পাওয়া। হলো তাই। হরিদত্ত জ্বর হয়ে বাঁচল, আর নীরোগ জলজ্যান্ত আমি তার কোলে ঢুকে সুস্থ শরীরে সজ্ঞানে মলুম। ইন্টেলিজেন্ট পশু সাজায় সেলাম বাবা। হাসির হাউই ছুটে গেল। সবাই বললে, ব্রাভো ভুবন, এমন বর্ণনা আর কে শোনাতে পারত? ও পাঠ ভাই তোমাকেই করতে হবে, তা না তো প্লে একদম মাটি, তা লিখে রাখো। শেষটা দলের সকলের একান্ত অনুরোধে আর ইন্দুর কাতর অনুনয়ে ভুবনকে রাজি হতে হলো। ইন্দুর দুশ্চিন্তা দূর হলো, হুররের হল্লায় সভাও ভঙ্গ হলো। চৌধুরী মশাই আজ বেলাবেলি জমিদারি থেকে ফিরেছেন। মেজাজ খুব খুশ। পার্বণী আদায় হয়েছে পূজার খরচের দেড়া। তাই কাপড় না ছেড়েই সর্বাগ্রে প্রতিষ্ঠিত শৈলেশ্বরের মন্দিরে প্রণাম সেরে বৈঠকে ঢুকেছেন।
নন্দা সটকা ধরিয়ে চটকা ভাঙিয়ে দিয়ে গেল। ইন্দুভূষণ পাশের কামরায় বসে প্রহসনের প্লট ভাবছে। মাথায় বোমা মেরেও কিচ্ছু পাচ্ছে না। মাঝে আর মাত্র 5টি দিন। পিসির পাল্লা পেরিয়ে শেষ প্রহসন যে মাথায় হুতাশন জেলে দিলে। অন্যমনস্কে পেন্সিলটা কামড়ে কামড়ে দাঁতনে দাঁড় করিয়ে ফেলেছে। প্লটের কিন্তু পাত্তা লাগছে না। চৌধুরী মশাই আজ মেজাজ শরীফ। ইন্দু তার পেয়ারের নাতি। চৌধুরী মশাইয়ের মেজাজ মশগুল থাকলে ইন্দুকে ডেকে কিছুক্ষণ রহস্যানন্দ উপভোগ করতেন। আজও তার ডাক পড়ল। ইন্দুকে উঠে আসতে হলো, কিন্তু বিরক্তভাবে। চৌধুরী মশাই একবার মুখ তুলে চেয়েই চোখ বুজে সহাস্যে বললেন, বিকেলবেলা হাতের দাঁতন যে বড়, রোজা রাখছিস নাকি? ইন্দু তার কথাটা আগে বুঝতে পারেনি। পেন্সিলটায় নজর পড়তেই বুঝলে। বললে, আপনি যখন মুক্তকচ্ছ হয়েছেন তখন আমাকে তো ধর্ম রক্ষা করতেই হবে। বলাই বাহুল্য, চৌধুরী মশাই বসলেই মুক্তকচ্ছ হয়ে পড়তেন। চৌধুরী মশাই উপভোগের হাসি হেসে তাড়াতাড়ি ভুলটা সেরে নিয়ে জিত বলেই বালিশের তলা থেকে একখানা 10 টাকার নোট বার করে ইন্দুর হাতে দিলেন। তখনকার স্যাশনাল থিয়েটারে দুর্গেশ নন্দিনীর প্রথম অভিনয় রজনী। আয়োজনের অন্ত নেই। জগৎ সিংহ নাকি ঘোড়ায় চড়ে অ্যাপিয়ার হবে। গ্রামের দেয়ালে দেয়ালে, গঙ্গার ঘাটে ঘাটে, বাগানের ফটকে ফটকে বড় বড় অক্ষরে সোনার জলে ছাপা পোস্টার। তাতে লেখা, কে না জানে বঙ্গে রঙ্গে বঙ্কিম লেখনী, কে না জানে বঙ্কিমের দুর্গেশ নন্দিনী ইত্যাদি। যাতায়াতের সময় উঁচু নিচু গ্রাম্য পথে গাড়ি যতবার টক্কর খেয়েছে ততবারই চৌধুরী মশাই খেলে কচু পোড়া বলেছেন আর চেয়েছেন। সেই সময় ঝকঝকে হরপের পোস্টারগুলো একবার নজরে পড়েছে। একটার কথা পড়েও ফেলেছেন। সবটা সাপটাতে পারেননি, তবে আন্দাজে আর বুদ্ধির জোরে ব্যাপারটা সমঝে নিয়েছেন। ইন্দুকে জিজ্ঞাসা করলেন, দুর্গেশ নন্দী লোকটা কে হে? দোকানটা কোথায়? বরানগরে বুঝি? বেজায় বেড়ে উঠেছে দেখছি। মেয়ের বিয়েতে সোনার জলে হিয়ালি ছেড়েছে দেখলুম। তেল বেচে না? তা না তো এত তেল। ইন্দু হেসে বললে, নন্দী কোথায় দেখলেন? দুর্গেশ নন্দিনী। ওই হলো, বাংলা বুঝি না রে সা, না হয় দুগনন্দীর মেয়ে, এই তো? না না, ও একখানা উৎকৃষ্ট উপন্যাসের নাম, বঙ্কিমবাবুর লেখা। অমন বই পড়েননি। তার একটু যদি দেখেন নাওয়া খাওয়া ঘুরে যাবে। সবটা না দেখে ছাড়তে পারবেন না, অবাক হয়ে যাবেন। থাম থাম, নন্দীর মেয়ে দেখে ওর দাদামশাই নাওয়া খাওয়া ঘুরে যাবে, হ্যাংলার মতো অবাক হয়ে দেখবে। স্টুপিড। সে বটে গোলেব কালী, আলবাত কেতাব বটে। কি বলছেন দাদামশাই? বইখানা যুগান্তর এনে ফেলেছে। কলি প্রবেশ হয়ে গেছে তাহলে? না দাদামশাই, অমন সুন্দর বই বাংলা ভাষায় আর বেরোয়নি। পড়বার তরে কাড়াকাড়ি পড়ে গেছে। বলিস কি, মজনুর চেয়েও ভালো? কিসে আর কিসে, সে না দেখলে আপনি আইডিয়াই করতে পারবেন না। অমন একটা আয়েশা দুনিয়া ঢুড়ে বার করতে পারবেন না। এটা কি মাস রে? কেন আশ্বিন? এ দুটো মাস আর বাতিক বৃদ্ধি করে মাথা খারাপ করিসনি। কটা দিন কোনো রকমে কাটিয়ে দে ভাই। অঘ্রাণের 13টা দিন বাদ দিয়ে তোর মুখ বন্ধ করছি রোষ। আপনি তো শুনবেন না? কি ঘটনা বিন্যাস সে শুনলে। বটে, লেখকের বাড়ি কোথায়? যাত্রার দল আছে বুঝি? না না, মস্ত বিদ্বান, ডেপুটি ম্যাজিস্ট্রেট, বাড়ি কাঁটালপাড়ায়। বলিস কি, ডিপুটি? বুঝেছি।
আইন আকবরী তর্জমা করেছে। যা, আর জ্যাটামি করতে হবে না, আগে দেখ, শোন, শেখ। ওই জামতাড়া, নারকোলডাঙ্গা, ডুমুদ্দ, বেলঘরে, বেলগেছে, কলাগেছে, কাঁটালপাড়া, ওসব জায়গায় লোক ফলহরি ঠাকুরের ফলোয়ার। তারা আবার বই লিখবে। লিখলে আমলকি কি বয়রা বানিয়ে বসবে। আর কি ভারতচন্দ্র আছে, এক কেতাবে খেতাব বেরিয়ে গেল, মেদিনী হইল মাটি, খবর রাখিস। শেষ বললেন, আচ্ছা, আজ সন্ধ্যের পর শোনাস দেখি। সে সময় 5 জন পাকা সমজদারও থাকবে, বোঝা যাবে কেমন কেতাব। আপনি তো তখন ঢোলেন। অজ্ঞান তো হই না রে, একটু চেঁচিয়ে পড়িস, আমি হুঁ দিলেই তো হলো। সন্ধ্যার পর চৌধুরী মশাইয়ের সমজদার পারিষদেরা একে একে সব উপস্থিত হলেন। তাকিয়া ঠেস দিয়ে তামাক চলতে লাগলো। ভৃত্য নন্দা দোরের বাইরে আসন নিলে। তার কাজও ঢোলা, আর মাঝে মাঝে কলকে বদলে দেওয়া। ইন্দু বই হাতে করে উপস্থিত হতেই চৌধুরী মশাই বললেন, বুঝলে বিশ্বম্ভর, ইন্দু আজ আমাদের একখানা বই শোনাবে বলে বায়না ধরেছে। কাঁটালপাড়ার কে ডিপুটি টঙ্কনাথ বাবু নাকি লিখেছেন। আজ্ঞে বঙ্কিম বাবু। ওই হলো, আসলক্ষ্য তো বাদ দিইনি, উমায় কয় তো বজায় রেখেছি রে। আচ্ছা, শুরু কর। হরদেব খুড়ো তাস পেরেছিলেন, অনিচ্ছায় তুলে রাখলেন। শম্ভু বাণুজ্যে বেজার মুখে একটা আকর্ণ বিস্তৃত হাই তুলে দেয়ালে ঠেস দিলেন। ইন্দু আরম্ভ করলে চৌধুরী মশাইয়েরও ঢুলুনি এলো। ইন্দু যেই বলেছে মানসিংহের পুত্র জগৎ সিংহ, চৌধুরী মশাই বেশ মশগুল মেরে আসছিলেন। চোখ বুঝেই বলে উঠলেন, বাস করো, গলতি হ্যায়। মানসিংহের পুত্র জগৎ সিংহ কখনো হতেই পারে না, এসব বই লেখা। মানসিং লোকটাই বা কে, কার পুত্র, কাদের দারওয়ান, এ পরিচয় কে দেবে? তিনি তো আর গঙ্গা গোবিন্দ সিং নন যে সব চিনল। আবি কেটে দাও, লেখো ওল সিংহের পুত্র মানসিংহ, তস্য পুত্র কচু সিংহ, তেকার পুত্র ঘেঁচু সিংহ। তবে না একটা ধারাবাহিক বংশাবলী পাওয়া যাবে। ও পাড়ার মেনকা ঠান্দি মেয়ে মানুষ হলে কি হবে, সেটা তার অদৃষ্টের দোষ। তাঁরও এসব জ্ঞান আছে। নিজে মেনকা, মেয়ের নাম রেখেছেন দুর্গা, নাতনির নাম লক্ষ্মী। হুঁট ধরলেই পটাপট 3 পুরুষ আপসে বেরিয়ে আসে। বই কি লিখলেই হলো? কি বলো হরদেব? বলবো আর কি দেবী বর আছেন, তিনি থাকলে এসব যথেচ্ছাচার ঘটতে পেত না। এই বলে একটা দীর্ঘ নিঃশ্বাস ফেললেন। কালীবর রায় বললেন, ছেড়ে দাও না, ও কথা আর বাড়িও না। আমাদের মহাদেব কুড়োর ছেলের নামকরণ হয়েছে মেঘনাদ। সতী সাধ্বী বিন্দুখুরির কলঙ্কটা একবার বোঝো। কার্তিক নয়, গণেশ নয়, মেঘনাদ হয় কি করে? সমাজ কি আর আছে? তিনি লজ্জায় গঙ্গা স্নান ছেড়ে দিয়েছেন। যাক, ও পাপ কথা ছেড়ে দাও। চৌধুরী মশাইয়ের তেভাঁজ থুতনিটা তখন বুকে ঠেকে থেবড়েছিল। সেটা ঈষৎ চাগিয়ে বললেন, ছেড়ে দাও কিরকম? আমরা জিতা থাকতে যাত্রা চোখের সামনে বর্ণশঙ্কর মেরে যাবে নাকি? কাল মহাদেবকে ডাক দাও, বুঝলে? যাক, ইন্দুকে অনেক করে সে ধাক্কা সামলে শুরু করতে হলো। চৌধুরী মশাইয়ের থুতনিটা আবার তার বুকের ওপর থেবড়ে বসল। শটকার নলটা হাত থেকে খসে পড়ল। একবার চমক আসে আর বলেন, তারপর? ইন্দু তখন এগিয়েছে। বিমলা আর তিলোত্তমা তখন শৈলেশ্বরের মন্দিরের মধ্যে। বাইরে ভয়ঙ্কর ঝড়, বৃষ্টি, বিদ্যুৎ, বজ্রপাত। চৌধুরী মশাই চমকে দুবার দুর্গা দুর্গা উচ্চারণ করে ভৃত্যকে বলে উঠলেন, নন্দা, ধরছিস বুঝি? দেখছিস না হারামজাদা, মাথার ওপর কি প্রলয় কাণ্ড?
গরুগুলো বাইরে নেই তো, শিগগির তুলে ফেল। উঠলি? ইন্দু থামেনি। রমণীদ্বয় ভয়ে জড়সড়। শুনেই চৌধুরী মশাই চেঁচিয়ে উঠলেন, কোনো ভয় নেই মা, এ ভদ্রলোকের বাড়ি। নন্দা, গিন্নিকে বল চট করে ওদের বাড়ির মধ্যে নে যান। গেলি? ইন্দু ছাড়েনি। এমন সময় জগৎ সিংহ মন্দির দ্বারে করাঘাত করে বললেন, মন্দিরের মধ্যে কে আছো? দ্বার খোলো। চৌধুরী বেজায় চোটে বলে উঠলেন, খেলে কলা পোড়া, মেয়েদের বলে দ্বার খুলতে, বেটার বাবার মন্দির। নন্দা, আবি গলা ধাক্কা দেখে নিকালো। গিয়েছিস? ইন্দু শোনাবেই। দ্বার উন্মুক্ত হওয়ায় দমকা হাওয়া ঢুকে প্রদীপ নিভে গেল। ও বেটাও ঢুকলো নাকি? কি দেখছো হে হরদেব? ইন্দু, শুনুন না। জগৎ সিংহের মন্দিরের মধ্যে প্রবেশের সঙ্গে সঙ্গেই বিদ্যুৎ চমকালো। অমনি তিলোত্তমার সঙ্গে তার চারি চক্ষের মিলন। এই মাথা খেলে বলেই রাগে কাঁপতে কাঁপতে মুক্তকচ্ছ চৌধুরী উঠবার উপক্রম করলেন। চিৎকার করে উঠলেন, শিবের মন্দিরে বেলকোমো? পাহারাওয়ালা, পাহারাওয়ালা! আচ্ছা হরদেব, মেয়েগুলোই বা কিরকম এই দুর্যোগের রাত্রে আমার এই শিব মন্দিরে? নন্দা, ছাতাটা দে তো। কি বিদ্যুৎ! চোখ সামলাও হরদেব, চোখে পড়তে পারে। পড়ল। এই বলে বোজা চোখ সজোরে খুললেন। উঠে পড়েন আর কি। কি দমকা! ইন্দু অনেক করে বুঝিয়ে বসালে। বললে, আমি দেখছি দাদামশাই। তুই কি দেখবি? তোর যাওয়া হবে না। ওরা কাঠের পুতুল নয়, দেখলিনি পাজি বিদ্যুতে শুভদৃষ্টি। কি হে হরদেব, কিছু বলছো না যে? কি বলবো বলুন, তাস খেললে আর এসব বিভ্রাট ঘটে না। অমন নিরীহ জিনিসটি আর নেই। বিবিগুলো পর্যন্ত বাড়ির চেয়ে ভালো, মুখে কথাটি নেই। সে তো বুঝলুম, এখন উপায়? মন্দিরের তো দফা, বুঝলে, শিবেরও মাথা খেলে। এখন শুদ্ধির উপায় করো। আগে তারিণী পুরুতকে ডাকতে পাঠান। কাল প্রাতেই পঞ্চগব্য চড়াতে হবে। আর দ্বাদশটি সে তো জানেনি। এই নন্দা, শুনলি? সারা রাতের বেবাক গোবর আর শ্রীচোনা একরত্তি যেন নষ্ট না হয়। শোন, 7টা গরুরই সবটা। ব্যাপারটি সোজা নয়, বুঝলি? দিন যায় তো ক্ষণ যায় না হে। হারামজাদাকে বলি শীতল আরতি হয়ে গেলেই তালা বন্ধ করতে। শুয়ার হরগিজ করবে না, দূর করে দেব। চৌধুরী বলেই চললেন, কি নাম বললে? তিলের ধামা আর কি? কি বিদকুটের নাম রে বাবা! না ক্ষান্ত, না লক্ষ্মী, না বিধু। ওরা কখনো ভালো মেয়ে মানুষ নয়। খবরদার ইন্দু, ওদিকে যেতে পাবিনি, ফের বিদ্যুৎ চমকাতে পারে। তোর এত ছটপটানি কেন রে রাস্কেল? বস এখানে। এই বলে ইন্দুর হাত মনে করে শটকান নলটা ধরে জোরে টান মারতেই গড়গড়াটি উল্টে পড়ে লঙ্কা কাণ্ড। এতক্ষণে চৌধুরী মশাইয়ের ঘুমের ঘোরটা একেবারে কেটে গেল। চোখও খুলে গেল। ইন্দু হাসি চেপে গম্ভীরভাবে বললে, তারিণী পুরুত বললেন আপনাকে ন্যাড়া হয়ে প্রায়শ্চিত্তির করতে হবে। চৌধুরী মশাই একদম অবাক। কেন? মুংলি মরেছে বুঝি? গলায় দড়ি ছিল? এতক্ষণের ঘটনাটা তাঁর মাথায় ধোঁয়াটে মেরে ঘোলাচ্ছিল। কিছু ঠিক করতে পারছিলেন না। ইন্দুর কথায় যেন কুয়াশা কেটে গেল। তবে তো সত্যি। সহসা চটে উঠে, হারামজাদ মশা মাছিতে মেঘ দেখতে পায় আর তুমি বেটা চোখ বুজে বসে আছো, বলেই নন্দার পিঠে পটাপট চটি প্রহার। সে হাসতে হাসতে ছুটে পালালো। ইন্দু তাকে ধরে বসিয়ে বললে, আজ্ঞে, শুধু তাই নয়, শিবের মন্দিরে ওই যে অস্বাভাবিক বৈদ্যুতিক কাণ্ডটা। হ্যাঁ, তারা কি এখনো? না, তারা বোধহয় বেরিয়ে গিয়ে থাকবেন।
আমি দেখে আসছি দাদামশাই, 1 মিনিটও লাগবে না, এলুম বলে। দাঁড়া বলছি ছুঁচো, তোর এত দেখতে যাওয়ার মাথা ব্যথা কেন রে স্টুপিড? শুনলে হরদেব, আমার নীতিবোধ পড়া নাতি কি বললেন? তাঁরা বেরিয়ে গিয়ে থাকবেন। তাঁরা? ওরে গাধা, তোর দাদামশাই জানে তারা ঘরে থাকবার নয়। নন্দা, দেখ দেখি, অমনি গোবর জল ছড়া দিয়ে আসবি, আর আমার জন্য একটু গঙ্গা জল আনিস, কান দুটো ধুয়ে ফেলি। ইন্দু তখন সদর বাড়ির বাগানে আনন্দাতি সজ্জে ছুটোছুটি করছে, আর আপনা আপনি হো হো করে হাসছে আর হাঁপাচ্ছে। রিহার্সাল ঘরে না পেয়ে শরৎ তাকে খুঁজতে এসে তার অবস্থা দেখে অবাক। কি হে, ব্যাপার কি? একা একাই সিদ্ধি চড়িয়েছ নাকি? ইন্দু: সখীরে, কি কহিব আনন্দ ওর, চড়াইনি, লাভ করেছি। কিরকম? ভাই, সারা বিকেলটা প্রহসনের প্লটের জন্য মাথায় পেরেক ঠুকেও একটা প বার করতে পারিনি। পাগল হয়ে যাচ্ছিল। পিসি পর্ব পার হয়ে শেষ প্লটে ঠেকে গেলুম। এই অবস্থায় স্বপ্নে কহিদিলা দেবী। ঘুমিয়ে পড়েছিলে নাকি? না হে, ভূতাবিষ্ট দাদামশাই প্রমুখাত, একদম খাঁটি স্বপ্নাদ্য। এই গল্প এখানেই শেষ। গল্প পাঠ ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্টস করতে ভুলবেন না। আজকের মতো নমস্কার।